এখন আমি সরোজ চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির বিবেকে আলোকিত বাতিঘর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, আমার পরম শ্রদ্ধ কীর্তিতুল্য আজকের সভার সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে 91 বছর বয়সে তিনি জাতির একটি সঠিক পথে পরিচালনা করার যে সৎসাহস নিয়ে যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব ইনশাল্লাহ উনি পালন করবেন এবং সেই ফলাফল ইনশাল্লাহ আপনারা পাবেন খুব সহজেই। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এই বাংলা একাডেমির সভাপতি, সৎসজ্জ নির্মোহ নিবেদিত দেশপ্রেমী, আমার পরম শ্রদ্ধ শিক্ষাগুরু অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার, মঞ্চে উপবিষ্ট জনাব দেওয়া সুলতান আহমেদ, কাইয়ুম রাজা চৌধুরী, ডক্টর শাহজাহান সাধু সহ আমার প্রাণপ্রিয় গুণী দেশপ্রেমী ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা আমার, এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যাত্রা কাইয়ুম ভাই, দেওয়ান ভাই বলেছে, আপনারা শুনেছেন, 8 বছর আগে শুরু করেছিলাম। ঘরোয়াভাবে আমরা অনেকগুলো মিটিং করেছিলাম এবং দেশের সৎসজ্জ নির্মোহ বরেণ্য ব্যক্তিদেরকে সমন্বয়ের মাধ্যমে যাতে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা যায় সেই চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এই কাজটা, এই গ্রহ কাজটা করতে গিয়ে আমি প্রায় 60 জনে আপনার ওনাদের সাথে আমি কিছু ঐতিহাসিক তথ্য যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই বর্তমান বাংলাদেশ পর্যন্ত ইতিহাসের বাঁকে বাঁকে যাদের অসামান্য অবদান এবং যাদের অপকর্মের ইতিহাস, সেটাকে আমি একটা পুস্তক আকারে প্রকাশ করার জন্য আমি এই কাজটা অনেক কষ্ট করে সম্পন্ন করেছিলাম। তাদের মধ্যে সবাই প্রয়াত হয়েছে, এখন মাত্র 2 জন ব্যক্তি জীবিত আছে, একজন ডক্টর কামাল হোসেন, আরেকজন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আর সবাই ওনারা ইন্তেকাল করেছে। যাই হোক, 2022 সালে হঠাৎ করে একদিন আমার বাসায় আমি যখন এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মিটিং করতেছিলাম, আজকের যে জনপ্রশাসনের সিনিয়র সচিব মকলিসুর রহমান সেই মিটিংয়ে ছিল, আজকের যে ক্যাবিনেট সেক্রেটারি শেখ আব্দুর রশিদ সেও তখন ওই মিটিংয়ে ছিল। আমার এক বোন ছিল সচিব আফরুজা মজ্জেম, আরও দেশের অনেক বরেণ্য গুণীজন ছিল। হঠাৎ করে সাইবার ক্রাইম থেকে মাসুদ নামে এক ডিসি এসে আমাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার চেষ্টা করলো। যাই হোক, সকলের প্রতিরোধের মুখে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাকে গ্রেপ্তার করতে পারলো না, কিন্তু জোর করে আমার মোবাইলটা নিয়ে গেল। এই মোবাইলটা যখন নিয়ে যায়, তারপরে ওই রাত্রে আমি স্ট্রোক করি। স্ট্রোক করার পরে আমি দীর্ঘদিন আমি চিকিৎসাধীন ছিলাম, এখন কিছুটা আমি সুস্থ আছি। তারপরে আমার যে চোখের যে সমস্যা, সেই সমস্যার এখনো সমাধান হয়নি এবং এটা সমাধানের কোনো রাস্তাও নেই, কারণ এটা কোটি কোটি যে বেইল, এই বেইলটা চোখের সাথে সম্পৃক্ত। প্রফেসর দিন মোহাম্মদ যে চক্ষু বিশেষজ্ঞ এবং প্রফেসর আরেক দিন মোহাম্মদ যিনি নিউরোলজি, ওনারা বলেছেন যে এই বয়সে দেশের বাইরে এই ব্রেনের অপারেশন করা খুব দুরূহ কাজ। আপনি শুধুমাত্র চোখের এক্সারসাইজ করা ছাড়া আর আপনার কোনো পথ নাই। আর যদি ইনজেকশন দেই তাহলে 6 মাস পরে অটো আপনার চোখ বন্ধ হয়ে যাবে, মানে চোখের উপরে পাতা বন্ধ হয়ে যাবে। তা আপনারা বুঝতে পারতেছেন যে আমি 4 বার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং আমার যে দেশের মানুষকে ভালোবেসে আমার পিতা মরহুম ভাষাসৈনিক কমরউদ্দিন চৌধুরী, যিনি মজলুম জননেতা,
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বন্ধু ছিলেন। আমার বাবার অনুশাসনকে আমি প্রতিপালন করতে গিয়ে, এই দুর্নীতিকে প্রতিরোধ করতে গিয়ে আমি আমার জীবনে যে 3টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, 4টা প্লাস্টিক ইন্ডাস্ট্রি ছিল, আজকে আমার কিছুই নেই। তারপরও আমি এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি জীবন উৎসর্গ করতে রাজি আছি। তা আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে একটা কথা বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আমাদের আদম হাওয়া থেকে শুরু করে আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি এবং যারা জন্মগ্রহণ করবে, সবারই মহান রাব্বুল আলামিনের কাছে কথা দেওয়া ছিল যে আমরা মানবের কল্যাণে কাজ করব। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা কেউ হিন্দু, কেউ বুদ্ধ, কেউ খ্রিস্টান, বিভিন্ন ধর্মে আমরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আমরা যে হানাহানি সংঘাত, যে সহিংসতা এবং যে অস্ত্রের খেলা এই পৃথিবীতে চলছে, এটা আসলে এই পৃথিবী এভাবে করা মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েন নাই। সেই জন্য আমার পরমশ্রদ্ধ স্যার বিচারপতি আব্দুর রহমান মাঝে মাঝে একটা কথা বলেন যে মানবাধিকারের নামে এই অস্ত্রের খেলা, এই যে আজকে ফিলিস্তিনে যে নারী শিশুদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে রক্ষা করা সম্ভব না। শুধু যদি মানুষকে একটা জিনিস বোঝানো যায় যে মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পরকালে বিশ্বাস করে এবং দেশপ্রেম বিমানের অঙ্গ বাংলাদেশকে করতে হলে সবার আগে নিজকে করো, এইটাই যদি আপনি অন্তরোহন করে আগে নিজেকে সংশোধন করেন, নিজের ঘরকে সংশোধন করেন, নিজের পরিবারকে সংশোধন করেন, নিজের আত্মীয় স্বজনকে সংশোধন করেন, নিজের পাড়া প্রতিবেশীকে সংশোধন করেন, নিজের গ্রাম, নিজের ওয়ার্ড, নিজের ইউনিয়ন, নিজের পৌরসভা, নিজের উপজেলা, নিজের জেলা, নিজের বিভাগ এবং রাজধানী সহ যদি সব জায়গায় আপনারা পাহারা দেন এবং চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, তাইলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা সম্ভব। আমরা এই সরকারের বিরুদ্ধে না, কিন্তু এই সরকারের সমালোচনা করার অধিকার সিভিল সোসাইটির পক্ষে আমাদের আছে। অতএব আমাদেরকে সরকারের বিপক্ষে ভাবার কোনো কারণ নাই, সরকারের দালাল ভাবার কোনো কারণ নেই। আমরা কারা? আমরা হলাম নিবেদিত দেশপ্রেমী, যারা অন্তত পক্ষে নিজের সৎ, নিজের সজ্জন এই পরিচয় দিয়ে দুর্নীতি নির্মূলের জন্য কাজ করবে। হাজার হাজার লোক আমাকে ফোন করতেছে, ভাই আমাকে একটু 1 মিনিট সুযোগ দিয়ে বক্তৃতা দিতে, আমাকে কমিটিতে রাখবেন। পরবর্তীতে খবর নিয়ে দেখি যারা যারা নাকি আজকে দেশের থেকে ওই মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী 6,500 লোক বাংলাদেশ থেকে যারা পালাই গেছে। আপনারা চিন্তা করতে পারেন যে 6,500 লোক একসাথে বাংলাদেশ থেকে দেশের বাইরে পাড়ি জমাইছে, এটা দেশের জন্য কত বড় একটা কলঙ্কজনক অধ্যায়। এবং 154 জন লোক বিনা ভোটে এমপি হইল, একটা লোক বলল না যে না আমি এই বিনা ভোটের এমপি হিসাবে শপথ দিব না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে যেই দলই করুক, সত্যই সে শপথ নেয় নাই। আজকে আমরা একটা ছোট্ট কমিটি আমরা ঘোষণা করব, তারপরে আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চিত হয়ে যে সে নিঃস্বার্থ নির্মমভাবে 8-10 জনকে নিয়ে ওই তহসিল অফিস, ওই ইউনিয়ন পরিষদের সচিবের কাছে যেয়ে বলবে যে আপনি যে নাগরিক সনদ দিচ্ছেন, জন্ম সনদ দিচ্ছেন, আপনি কেন 1,000 টাকা নিচ্ছেন? ওই তহসিলদারকে বলবে আপনি যে 1500 টাকা ফি নিচ্ছেন, আন্ডার মানে 10,000 টাকা কেন নিচ্ছেন? এইভাবে যদি 8-10 জনের টিম ওই গ্রাম থেকে, ওই পাড়া মহল্লার থেকে এই রাজধানী পর্যন্ত বিভিন্ন অফিস আদালতে আমরা যদি এই দুর্নীতির তথ্যপত্র সংগ্রহ করতে পারি, আমাদের 3 জনের বিচারপতির একটা তদন্ত কমিটি আছে, সেই কমিটি আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে পাঠাবে, কিভাবে পাঠাবে আমরা এটা যাচাই বাছাই করে সরকারের যেখানে এটাকে আপনার মনে করেন যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিব। আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি, বিচারপতি আব্দুর রব এবং অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক যদি এই দুর্নীতি দমন বিরোধী জাতীয় সমন্বয় কমিটির
নেতৃত্ব দেয়। আমি বিশ্বাস করি আগামী 3 মাসের মধ্যে 20 লক্ষ লোকের সমাবেশ এই ঐতিহাসিক সুরাতে উদ্ধারে করতে পারবো। তারা মোল্লার মতো সজ্জন নির্মম মানুষ বাংলাদেশে বিরল। আর আমার 2 স্যার এখন বিছানায় সাহিত্য, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার বিস্তার থেকে শোয়া অবস্থায় আমাকে টেলিফোনে বলতেছে যে আমি তো কথা বলতে পারি না, ডাক্তারের নিষেধ। তারপরেও চেষ্টা করছিলাম যে যাই অন্তত একটু মঞ্চে বসি। আর সিরাজ স্যারের বাসায় গেলাম, স্যার বলতেছে আমি তোমার পায়ে ধরে মাপ চাই, তুমি কি চাও যে বাংলা একাডেমিতে গেলে আমি মারা যাই? আমি স্যার সরি স্যার, আপনি রেস্টেন্স স্যার। ওই 2 স্যারের জন্য আপনারা দোয়া করবেন, ওনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন মুখে অন্তরে আরে এর নাম মুনাফেক, মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করে না। যদি সত্যিকার অর্থে আপনারা দেশের দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনার জন্য যদি আপনারা উপস্থিত হয়ে থাকেন এবং সংহতি প্রকাশ করার জন্য এসে থাকে, তাইলে আমার কথা হলো কালকের থেকে আপনাদেরকে আমার কেন টেলিফোন করা লাগবে? আমি কত হাজার লোককে ফোন করব, কতজনের সাথে যোগাযোগ করব? আপনার ওয়েবসাইট আছে, ইমেল আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনারা দুর্নীতির তথ্য উপাত্ত আপনারা যদি পাঠান, আমাদের কাছে অলরেডি অনেক ডকুমেন্ট আসছে এবং আরো অনেক ডকুমেন্ট আসবে। আমি বিশ্বাস করি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আগামী 10 দিন 15 দিনের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে কথা বলে এই জাতির যেই সমস্যা সেটা ত্বরিত সমাধান করবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। দেশকে বাঁচাতে হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা তামাশা শুরু করছে, এই তামাশা দিয়া দেশ চালানো সম্ভব না। ভগবানের নিয়ন্ত্রণ নাই। আমরা ওনাদেরকে সমর্থন করি, কিন্তু ওনারা যে সমস্ত লোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করছে, আমরা ওনাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছিলাম যে আপনারা অন্তত পক্ষে প্রতিটা মন্ত্রণালয়ের জন্য 10 জনের একটা বিশেষজ্ঞ টিম আপনারা নিয়োগ করেন। ওই 10 জন লোক ওই মন্ত্রণালয় সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন, তারা উপদেষ্টা এবং সচিবকে এবং এই মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত সংস্থা আছে সেই সমস্যাগুলি তারা আপনার তথ্যপত্র সংগ্রহ করে উপদেষ্টা সচিবকে সহযোগিতা করবে, সেটা ওনারা করেননি। সেই জন্য জাতির অভিভাবক হিসাবে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এই 91 বছর বয়সে উনি শেষ পর্যন্ত কথা দিচ্ছে যে আমার জীবন যদি দিতে হয় তারপর আমি জীবন দিব, আমি এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সম্মেলন ডাকো, আমি দায়িত্ব নিব। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার এই বয়সও উনি সারাদিন ভাবে কিভাবে এই দেশের মানুষের মঙ্গল কল্যাণ করা যায়। আপনারা বলেন তো ভাই, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ স্যার, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার কি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালায়িত? ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালায়িত না। ওনারা হলেন প্রকৃত দেশপ্রেমিক, ওনারা জাতির আলোকিত বাতিকর। ওনাদের মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে আলোচনা করে আমরা যেই ড্রাফটটা তৈরি করেছি, এই ড্রাফটটা আমরা চূড়ান্ত করতে পারি নাই। আমরা 2 কোটি বই ছাপাবো, সেই বই আপনাদের কাছে আমরা দিব। সারা দেশে এবং বিদেশে প্রবাসে যারা বসবাসরত সবার কাছে পৌঁছাবো 2 কোটি বই। বর্তমানে আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে দেশের যে বর্তমান যে দুরবস্থা, এইটার যে মূল সমস্যা, সেটার সমাধানের জন্য এই 2 স্যারের নেতৃত্বে আমরা কাজ করব। কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনেক নাজুক, অনেক খারাপ। মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট, মানুষের যে দুঃখ বেদনা, সেটা প্রকাশ করার মতো না। তাই আপনারা আজকে কষ্ট করে এখানে আসছেন, আপনাদেরকে আমি রক্তিম শুভেচ্ছা জানাই, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদের কাছে আমি চিরঋণী যা আপনারা দেশকে ভালোবেসে এই দেশের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটা বাহ্যুক দেশ তৈরি করার জন্য, উপহার দেওয়ার জন্য আপনারা এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সহিনিয়ত কবুল করুন, আমিন। সবাইকে ধন্যবাদ। অমর হোক আমার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব সরওয়ার চৌধুরী।